অযোধ্যা বলতে বর্তমান সমাজ হয়তো শুধুমাত্র রাম মন্দিরকেই বোঝে, কিন্তু অযোধ্যা মানে শুধু রাম মন্দির নয়। অযোধ্যাকে কেন্দ্র করে যেরকম ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সেরকমই পৌরাণিক গুরুত্বও রয়েছে অপরিসীম। বহু নামজাদা ঐতিহাসিকদের ডকুমেন্টের মধ্যে ভগবান পুরুষোত্তম শ্রীরামের বহু উপস্থিতির প্রমাণ পাওয়া যায় সমগ্র অযোধ্যা জুড়ে। তবে পুরোটাই দাঁড়িয়ে আছে শুধুমাত্র ভক্তি ও বিশ্বাসের উপর ভর করে, যেখানে কোনো সায়েন্স বা লজিক বিতর্ক ছাড়া আর কিছুই সৃষ্টি করে না। তাহলে চলুন বিশ্বাসের ওপর ভর করেই ঘুরে দেখা যাক বর্তমান অযোধ্যাকে। অযোধ্যা ভ্রমণে এলে কলকাতা থেকে অতি সহজে ট্রেনে করে চলে আসতে পারেন অযোধ্যা ধাম জাংশন। এছাড়াও অযোধ্যাতে নতুন এয়ারপোর্ট গড়ে উঠেছে মাত্র 12 কিলোমিটার দূরে। 7 কিলোমিটার দূরেই রয়েছে অযোধ্যা বাস স্ট্যান্ড, যা ভারতের বিভিন্ন জায়গা থেকে অযোধ্যাকে অতি সুন্দরভাবে কানেক্টেড করে তুলেছে। তবে আমি ট্রাভেল করেছিলাম কিন্তু কলকাতা থেকে ট্রেনে, যে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তবে যারা বাসে কিংবা ফ্লাইটে ট্রাভেল করছেন, তারা অযোধ্যা প্রবেশ করবেন ধর্মপথ দিয়ে। এই ধর্মপথ নতুনভাবে তৈরি হয়েছে, যা আপনাদের নিয়ে যাবে সরজু নদীর তীরে, যে জায়গার নাম নয়াঘাট চৌরাস্তা, যা বর্তমানে লতা মঙ্গেশকর চক নামে পরিচিত। এখন হাঁটছি অযোধ্যার ধর্মমার্গ বা ধর্মপথ দিয়ে। এই ধর্মপথে হাঁটার একটা দারুণ অনুভূতি রয়েছে। রামায়ণের যে সমস্ত বিশেষ বিশেষ ঘটনাবলী, সেগুলো কিন্তু সবই এই রাস্তার দুধারে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। আর প্রত্যেকটা মাইকে সুন্দর করে অযোধ্যাতে আপনাদের স্বাগত জানানো হবে। রাস্তাটা অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর অনেক সময়তেই কিন্তু এই রাস্তা এন্ট্রি আটকে দেওয়া হচ্ছে কিছুটা জনস্রোতকে সামাল দেওয়ার জন্য। তবে যারা অযোধ্যা আসছেন তারা কিন্তু অবশ্যই এই ধর্মপথ দিয়ে একবার অন্তত হাঁটার চেষ্টা করবেন, বেশ ভালো লাগবে। মাঝে মধ্যেই মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে অযোধ্যাকে আমরা প্লাস্টিক ফ্রি দেখতে চাই। তাই দর্শক সাধারণের কাছে অনুরোধ জানানো হচ্ছে যাতে তারা সবাই নোংরা আবর্জনা নির্দিষ্ট জায়গাতে ফেলেন। আপনাদের কাছেও আমার অনুরোধ, যারা অযোধ্যা ঘুরতে আসছেন তারা অবশ্যই নোংরা আবর্জনা বা প্লাস্টিক জাতীয় দ্রব্য একদম ডাস্টবিনে ফেলুন, নির্দিষ্ট জায়গায় ফেলুন। এই শহরকে, প্রভু শ্রীরামের এই জন্মভূমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই শহর আমার, এই শহর আপনার, তাই এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার, আপনার মতো সমস্ত পর্যটকের। সুন্দর করে এইভাবে প্রতি ক্ষণে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। এই হলো লতা মঙ্গেশকর চক, আর এরই ঠিক পাশে রয়েছে রাম কি পেড়ি। সরজু নদীর মূল জলধারাকে কৃত্রিম উপায়ে আনা হয়েছে এখানে। ভগবান শ্রী রামচন্দ্র 14 বছর বনবাসের পর অযোধ্যায় ফিরে এসে ব্রাহ্মণতার দায় থেকে মুক্ত হতে এই সরজু নদীর জলেই স্নান সেরেছিলেন। প্রতিদিন হাজার হাজার ভক্ত রামকিপেড়িতে স্নান করেন পুণ্য সঞ্চয়ের আশা নিয়ে। বিশেষ বিশেষ উৎসবে দারুণ সুন্দরভাবে সেজে ওঠে এই রামকিপেড়ি। বিশেষ করে দীপাবলির সময় শ্রীরামচন্দ্র ও মাতা সীতার আগমনের সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য লাখ লাখ প্রদীপ জ্বালানো হয় সমগ্র রামকিপেড়ি জুড়ে। রামকিপেড়ির ঠিক পাশেই রয়েছে বাবা নাগেশ্বর নাথের মন্দির। এখন এসেছি ভগবান শ্রী নাগেশ্বর নাথকে দর্শন করতে। পুরানো মতে কথিত আছে ভগবান শ্রী রামচন্দ্রের পুত্র কুশ এই মন্দির প্রতিষ্ঠা করেন। প্রতিদিন সরজুর জলে স্নান সেরে সেই জল এনে বাবার মাথায় অর্পণ করতেন। তার পত্নী ছিলেন নাগকুলের, যে কারণে প্রতিষ্ঠা করেন নাগেশ্বর টেম্পল। চলুন আপনাদের এখন সেই মন্দিরই ঘুরে নিয়ে আসি। অযোধ্যাকে সময়ে সময়ে বারংবার মহিষত্র আক্রমণ করে।
অযোধ্যায় ধ্বংস করে দেওয়া হয় বিভিন্ন মন্দির এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য ও ভাস্কর্য। তবে বারংবার অযোধ্যা নতুনভাবে সেজে উঠেছে। তবে অযোধ্যাকে বারে বারে নতুনভাবে সংস্কার করার ক্ষেত্রে রাজা বিক্রমাদিত্যের নামের উল্লেখ পাওয়া যায়। আমরা এখন বেরিয়ে পড়েছি অযোধ্যা ঘুরতে আপনাদের সঙ্গে। আর আমাদের ডেস্টিনেশন হতে চলেছে হনুমানগড়ি। হনুমানগড়ি হলো এমন একটা জায়গা, রীতি আছে এই হনুমানগড়ি থেকেই কিন্তু অযোধ্যা ভ্রমণ শুরু করা উচিত। শ্রী বজরংবলীর আশীর্বাদ নিয়ে আমরা রাম মন্দিরে রামলালার দর্শন করতে যাব। বর্তমানে অযোধ্যার প্রায় প্রতিটা মন্দির এবং আশ্রমের সামনে ভান্ডারা দেওয়া হচ্ছে। এখানে চা রয়েছে, কফি রয়েছে, দুধ রয়েছে। বহু মানুষ, বহু দর্শনার্থী কিন্তু দলে দলে আসছেন এবং এই সেবা গ্রহণ করছেন। আমিও তার ব্যতিক্রম কিছু নয়। এখন আছি হনুমানগড়ির হনুমান মন্দিরের সামনে। বাবা বজরংবলীকে পুজো দেওয়ার জন্য এই হলো সেই লাইন, যে লাইন চলে যাচ্ছে পুরো মন্দির পর্যন্ত। ঐতিহাসিকদের মতে এই হনুমানগড়ি থেকেই সমগ্র অযোধ্যায় নজরদারি চালানো হতো। যখন কোনো বিপদের সম্মুখীন হতো অযোধ্যা, তখন খবর পাঠানো হতো এই হনুমানগড়ি থেকে। তাই যতবার অযোধ্যা বিপদের সম্মুখীন হয়েছে ততবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই হনুমানগড়ি। হনুমানগড়ি হল অযোধ্যার সবচেয়ে উঁচু স্থান। পুরাণ মতে ভগবান শ্রী রামচন্দ্র যখন জল সমাধিতে যাচ্ছিলেন, তার আগে তিনি হনুমানজিকে এই হনুমানগড়ি থেকে সমগ্র অযোধ্যায় নজরদারি চালানোর আদেশ দিয়ে যান। তারপর থেকে আজও স্বয়ং হনুমানজি বিরাজ করেন এই হনুমানগড়িতে। হনুমানজিকে দর্শন করে বেরোচ্ছি হনুমানগড়ি থেকে। আশা করি আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও সুন্দর করে হনুমানজিকে দর্শন করা হয়েছে। এখন আছি হনুমানগড়ির ঠিক উল্টো দিকে প্রাচীন রাজদার মন্দিরের সামনে। আসুন দর্শন করি মন্দির। এই রাস্তা হনুমানগড়ির রাস্তা, সোজা চলে যাচ্ছে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে।
দেখুন, এই হলো হনুমানগড়ি রাস্তা। দুদিকে প্রচুর দোকান রয়েছে, প্রচুর স্টল রয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, বা হনুমানজিকে পুজো দেওয়ার জন্য যে সমস্ত সামগ্রী সেগুলো ওই দিকের দোকানেও পাবেন, এখানেও পেয়ে যাবেন। প্রচুর কেনাকাটির দোকান রয়েছে এখানে। যে প্রাচীন রাজদ্বার মন্দিরের কথা বলছিলাম, সেই রাজদ্বার মন্দির আমার সামনে। এই দেখুন, এই হলো আমার পিছনে রাজদ্বার মন্দির, আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে হনুমানগড়ি হনুমানজির মন্দির। আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে কনক ভবন এবং রাজা দশরথজির যে মহল, সেই মহলের উদ্দেশ্যে। একদম সামনেই রয়েছে, মানে এই জায়গা থেকে আপনি দেখতে পাবেন সেই মহলের গেটটা, আর ঠিক তার পাশ দিয়ে চলে যাচ্ছে কনক ভবন। আর তারই ঠিক বাঁদিকে যে রাস্তা, সেই রাস্তা চলে যাচ্ছে প্রভু শ্রীরামের জন্মভূমির যে মন্দির, রাম মন্দির, সেই রাম মন্দিরের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় 3:20, আর আমরা আছি রাম মন্দিরের প্রধান যে দরজা, সেই দরজার ঠিক সামনে। আমার পেছনে সাইনবোর্ড দেওয়া রয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র, আর ঠিক তার সামনে আমি এখন আপনাদেরকে নিয়ে উপস্থিত। আমরা এগিয়ে চলেছি রাম লালাকে দর্শন করার উদ্দেশ্যে। দেখুন, সুন্দর সেট করা হয়েছে উপরে, যাতে গরম বা বৃষ্টির দিনে যে পুণ্যার্থী বা যে ভক্তবৃন্দ আসছেন তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। প্রচুর ভক্ত সমাগম হয়েছে, বহু মানুষ রামলালা দর্শনে পায়ে পায়ে এগিয়ে চলেছেন। সুগন্ধি ধূপ জেলে সমস্ত দর্শনার্থী ভক্তবৃন্দদের এই রাম জন্মভূমি মন্দিরে সবাইকে স্বাগত জানানো হচ্ছে। রাম মন্দিরে প্রবেশের জন্য কিন্তু আপনাদের কাছে যা মোবাইল, ক্যামেরা, যে কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট যাই থাকুক না কেন, সব কিছুই কিন্তু জমা করতে হবে লকারে। তো সেই লকারে কিন্তু একদম সিকিওর, যে কারণে লকারের জন্য প্রচণ্ড লাইন পড়ছে, সেই লকারে জমা দেওয়ার ক্ষেত্রেই হোক বা লকার থেকে নেওয়ার ক্ষেত্রেই হোক। তাই আপনারা যারা রামলালাকে দর্শন করতে আসছেন, তারা একদম নমিনাল জিনিসপত্র নিয়ে আসেন, যাতে লকারের পেছনে খুব একটা বেশি সময় আপনাদের না দিতে হয়। আর মোবাইল কাউন্টার কিন্তু অনেকটা ভেতর অব্দি রয়েছে, সেই মোবাইল কাউন্টারে গিয়ে কিন্তু আপনাদের মোবাইল জমা দিতে পারেন, এবং তার আগেই রয়েছে জুতো রাখার কাউন্টার, সেখানে কিন্তু জুতো আপনারা জমা দিতে পারেন। শুধুমাত্র মানি ব্যাগ ছাড়া আর কোনো কিছুই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করানো যায় না। এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে, সবাই নিয়ম মেনে লাইন দিয়ে প্রবেশ করবেন, ব্যাগেজ সমস্ত ড্রপ করে দেবেন, এবং সিকিউরিটি চেক পয়েন্টে কিন্তু যদি কোনো রকম কোনো ব্যাগেজ বা কোনো রকম কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট আপনার কাছে থেকে থাকে, সেখান থেকেই কিন্তু আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আপনাকে কিন্তু মন্দিরে প্রবেশের কোনো রকম কোনো পারমিশন দেওয়া হবে না। এই সামনে রয়েছে ব্যাগের চেকিং কাউন্টার। যারা বড় বড় লাগেজ নিয়ে আসছেন তাদের ব্যাগ কিন্তু এখানে চেকিং হয়ে যাবে। চেকিং হয়ে আপনারা সেই লাগেজ নিয়ে ভেতরে যেতে পারেন। ভেতরে রয়েছে সিকিউরিটি পয়েন্ট, সেই সিকিউরিটি পয়েন্টের আগে রয়েছে বিনামূল্যে জিনিসপত্র রাখার কাউন্টার। সেখানে আপনারা লকারে আপনাদের জিনিসপত্র সিকিউরলি রেখে দিতে পারবেন। তারপরে আপনারা রামলালা দর্শনের উদ্দেশ্যে এগিয়ে যেতে পারেন। দলে দলে ভক্ত দর্শনার্থীরা এগিয়ে আসছেন তাদের প্রিয় প্রভু শ্রী রামলালার দর্শনে। আপনারাও হাতে সময় নিয়ে চলে আসুন শ্রী রামচন্দ্রকে দর্শন করার উদ্দেশ্যে। আমরা প্রথম সিকিউরিটি চেকিং ক্রস করে দ্বিতীয় সিকিউরিটি চেকিং এলাম। সামনে রয়েছে যে চেকপোস্টগুলো, যেখানে আমাদের লাগেজ এবং যা যা ইলেকট্রনিক্স গ্যাজেট রয়েছে সমস্ত কিছু জমা করতে হবে। এই হলো সেই কাউন্টার।
এখানে প্রচুর লাইন রয়েছে, আপনারা হাতে সময় নিয়ে কিন্তু আসবেন। মন্দির পরিসর বিরাট বড়, সবাই প্রভু শ্রী রামলালার জয়ধ্বনি করতে করতে প্রবেশ করছেন মন্দির প্রাঙ্গণে। আর সামনে ওইদিকে রয়েছে জুতো কাউন্টার, নিঃশুল্ক জুতো রাখার জায়গা। কোনো রকম কোনো টাকা পয়সা কিন্তু দাবি করা হয় না জুতো বা কোনো রকম গ্যাজেট বা ফোন এই সমস্ত কিছু রাখার জন্য। अब कहाँ से आए हैं? यहाँ पास में रहते हैं? अच्छा 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 अच्छा। বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন রামলালার দর্শনে, শ্রীরামকে দর্শন করছেন। মনের যে ভক্তি, মনের যে নেই, मैं कलकत्ता से आया, মনের যে ভক্তি, সেই ভক্তি দিয়ে ভগবান শ্রী রামচন্দ্রকে ডাকছেন। এই যে একটা মনের টান, এই যে আবেগ, সেই আবেগকে সত্যিই মানুষের ধরে রাখার কোনো জায়গা নেই। দলে দলে মানুষ ছুটে আসছেন বহু দূর দূরান্ত থেকে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে রামলালার দর্শনে। এইদিকে দেখুন রয়েছে জুতো ঘর, জুতো রাখার সমস্ত জায়গা, প্রচুর জায়গা রয়েছে। পুরোটাই কিন্তু বিনামূল্যে, কোনো রকম কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না এখানে জুতো রাখার জন্য। আপনারা জুতো জমা দিয়ে প্রভুকে দর্শন করার উদ্দেশ্যে এগিয়ে যান। এই সামনে ব্যানার দেওয়া রয়েছে তীর্থযাত্রী সুবিধা কেন্দ্র, অর্থাৎ যারা যারা তীর্থযাত্রায় আসছেন, শ্রী রামচন্দ্রকে দর্শনে আসছেন, যে কোনো রকমের অসুবিধা, যে কোনো রকমের খারাপ পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য এনারা রয়েছেন। এই হলো লকার রুম, যেখানে আপনারা সমস্ত কিছু আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো ক্যারি করে এনেছেন মন্দির অবধি, মানি ব্যাগ হাত দিয়ে সমস্ত কিছু এই লকারে জমা করে দেবেন। লকারের চাবি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেই লকারের চাবি নিয়ে স্বাচ্ছন্দ্যে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। জিনিসপত্র হারিয়ে যাওয়ার কোনো রকম কোনো ভয় নেই, রীতিমতো সিকিওর লকার, চাবি আপনারা ক্যারি করছেন। অতএব কোনো রকম কোনো ভয়ের বা কোনো রকম কোনো প্যানিক করার প্রয়োজন নেই। আসুন রামলালা দর্শনে, ভালো লাগবে, মনের শান্তি পাবেন। এইদিকে রয়েছে মন্দির যাওয়ার রাস্তা, সামনে লেখা আছে ওয়ে টু টেম্পল। জিনিসপত্র সব এখানে জমা দিয়ে আপনারা এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে পারেন শ্রীরামচন্দ্রের দর্শনে। লকার রুমে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের একটা পর্চি দিয়ে দেওয়া হবে, যেখানে লেখা থাকবে আপনারা কি কি জিনিস জমা করেছেন, এবং পুরোটাই কিন্তু সিসিটিভির আন্ডারে, তাই কোনো কিছু হারিয়ে যাওয়ার, কোনো কিছু খোয়া যাওয়ার কোনো ভয় নেই। আন্ডার কনস্ট্রাকশন রয়েছে মন্দির প্রাঙ্গণ, তো কাজ দ্রুত গতিতে চলছে। যত দ্রুততার সঙ্গে মন্দিরের সমস্ত কাজ শেষ করা যায় সেটা যারা কর্মীরা রয়েছেন তারা দেখছেন। মন্দির খোলার সময়টা আপনাদের একটু জানিয়ে রাখি, এখন আজ বর্তমানে 29শে জানুয়ারি 2024। এখন কিন্তু মন্দির ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকছে। আপনারা স্বাচ্ছন্দ্যে এসে রামজিকে দর্শন করতে পারেন। তবে যত সময় এগোবে সময়ের কিছুটা পরিবর্তন ঘটতে পারে, সেটা যদি পরবর্তীকালে চেঞ্জ হয় আমি অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই নতুন আপডেট। এই দেখুন, এই হলো সামনে লকার কাউন্টার। তো এই সমস্ত কাউন্টারে আপনারা জিনিসপত্র জমা রাখতে পারেন। প্রচুর কাউন্টার রয়েছে, প্যানিক করার কোনো প্রয়োজন নেই। অনায়াসে এই সমস্ত কাউন্টারে আপনারা আপনাদের জিনিসপত্র জমা রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন। মন্দির দর্শন করে ফেরার সময় যে কাউন্টারে আপনারা আপনাদের জিনিসপত্র জমা দিয়েছেন ঠিক তার পিছনের দিকে ওই একই নাম্বারের কাউন্টার থাকবে, আপনারা সেখান থেকেই জিনিসপত্র সংগ্রহ করে নিন। এরই ভিতরে রয়েছে অ্যাক্সিডেন্টাল মেডিসিন সেন্টার, এছাড়াও রয়েছে বিরাট বড় একটি ওয়েটিং লাউঞ্জ। তবে এখানেই কিন্তু শেষ নয় আমাদের রামযাত্রা।
রামযাত্রা শুরু হলো এই অযোধ্যার পবিত্র ভূমি থেকে। আমরা এই রামযাত্রা সম্পূর্ণ করব নেপালের মা সীতার জানকী ভবনে গিয়ে। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে করুন জয় শ্রীরাম। পরবর্তী পর্বে আমরা ঘুরে দেখব কনক ভবন, দশরথ মহল, গুপ্তার ঘাট, ভরতকুণ্ড সহ রাতের মায়াবী অযোধ্যা নগরীকে। তাই খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার মতো আপনারাও কি ঘুরে বেড়াতে পছন্দ করেন? যদি পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন, আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। জানাতে বলবেন না আজকের এই পর্ব আপনাদের কিরকম লাগলো। পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি। জয় শ্রীরাম।